লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো। ওয়েলকাম টু ইউ অল অন বিহাফ অফ দিস চ্যানেল লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট। আজকে আমরা আলোচনা করব আলো সম্পর্কিত কয়েকটি বিষয়, সাম ইনফরমেশন অ্যাবাউট লাইট। আজকে আমরা যে ভিডিওটা আলোচনা করব সেটি সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য তৈরি করা হয়েছে। আশা করছি এটা সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কাজে লাগবে। আজকের আলোচ্য বিষয় হবে আলো সম্পর্কিত কয়েকটি বিষয়, সাম ইনফরমেশন অ্যাবাউট লাইট। আলো, লাইট, আলো কাকে বলে? আলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য, কিন্তু কোনো বস্তুর উপর পড়লে আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে ও আমরা বস্তুটিকে দেখতে পাই। তাহলে আলো হলো এক প্রকার শক্তি যা নিজে অদৃশ্য, কিন্তু কোনো বস্তুর উপর পড়লে আমাদের চোখে দর্শনের অনুভূতি সৃষ্টি করে ও আমরা বস্তুটিকে দেখতে পাই। আলো এক প্রকার শক্তি যাকে দেখা যায় না, কিন্তু কোনো বস্তুর উপর পড়লে সেই বস্তুটাকে আমরা দেখতে পাই। আলোক উৎস, সোর্স অফ লাইট। আলোর উৎস কি? যে সমস্ত বস্তু থেকে আলো পাওয়া যায় তাকে আলোক উৎস বলে, যেমন সূর্য, বৈদ্যুতিক বাতি, জ্বলন্ত মোমবাতি, নক্ষত্র ইত্যাদি। আলোর উৎস হলো যে সমস্ত বস্তু থেকে আলো পাওয়া যায় তাদের আলোক উৎস বলে, যেমন সূর্য থেকে আমরা আলো পাই, বৈদ্যুতিক বাতি থেকে আলো পাই, জ্বলন্ত মোমবাতি থেকে আলো পাই, নক্ষত্র থেকে আলো পাই। তাহলে এগুলো সব হলো আলোর উৎস। সপ্রভ বস্তু, লুমিনাস বডি। কোনটি সপ্রভ বস্তু আমরা একটু দেখে নেব। যে সমস্ত বস্তুর নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলে। তাহলে যাদের নিজস্ব আলো আছে তাদের সপ্রভ বস্তু বলবো, যেমন সূর্য, নক্ষত্র, জ্বলন্ত মোমবাতি ইত্যাদি। কারণ আমরা জানি সূর্যের নিজস্ব আলো আছে, নক্ষত্রের নিজস্ব আলো আছে, জ্বলন্ত মোমবাতির নিজস্ব আলো আছে। তাহলে অবশ্যই সূর্য, নক্ষত্র এবং জ্বলন্ত মোমবাতি এগুলো হবে সপ্রভ বস্তু, লুমিনাস বডি। অপ্রভ বস্তু, নন লুমিনাস বডি। অপ্রভ বস্তু কাকে বলে? হোয়াট ইজ নন লুমিনাস বডি? হোয়াট ইজ নন লুমিনাস বডি? যে সমস্ত বস্তুর নিজস্ব কোনো আলো নেই এবং যারা অন্যের আলোকে আলোকিত হয় তাদের অপ্রভ বস্তু বলে। তাহলে যে সমস্ত বস্তুর নিজস্ব কোনো আলো নেই কিন্তু তারা অন্যের আলোকে আলোকিত হয় তাদেরকে অপ্রভ বস্তু বলে, যেমন চন্দ্র, ঘর বাড়ি, গাছপালা ইত্যাদি। তাহলে আমরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যে সমস্ত বস্তুগুলো দেখতে পাই এদের মধ্যে অধিকাংশই হলো অপ্রভ বস্তু। যেমন আমরা ঘর বাড়ি, গাছপালা, রাস্তাঘাট, জমি জায়গা এগুলো দেখতে পাই, এগুলো কিন্তু অপ্রভ বস্তু, কারণ এদের নিজস্ব কোনো আলো নেই। যে সমস্ত বস্তু নিজস্ব কোনো আলো নেই এবং যারা অন্যের আলোকে আলোকিত হয় তাদের অপ্রভ বস্তু বলে। আমরা জানি চাঁদের নিজস্ব কোনো আলো নেই, চাঁদ সূর্যের আলোকে আলোকিত হয়, তাই চাঁদ একটি অপ্রভ বস্তু। ঘর বাড়ি, গাছপালা যে সমস্ত জিনিস আমরা দেখতে পাই অধিকাংশ বস্তুরই নিজস্ব কোনো আলো নেই, এগুলো অন্যের আলোকে আলোকিত হয় এবং আমরা দেখতে পাই। তাই আমরা ঘর বাড়ি, গাছপালা ইত্যাদি প্রকৃতিতে যে সমস্ত জিনিসগুলোকে দেখতে পাই যাদের নিজস্ব আলো নেই সেইগুলোকে অপ্রভ বস্তু বলে, কিন্তু এরা অন্যের আলোকে আলোকিত হয়। বিন্দু আলোক উৎস, পয়েন্ট লাইট সোর্স। তাহলে এবারে আমরা আলোচনা করব বিন্দু আলোক উৎস কি, হোয়াট ইজ পয়েন্ট লাইট সোর্স। আলোক উৎস যদি আকারে খুব ছোট হয় অর্থাৎ বিন্দুবৎ হয় তবে এই ধরনের উৎসকে বিন্দু আলোক উৎস বলে। তাহলে আলোর উৎস যদি খুব ক্ষুদ্র হয়, খুব ছোট হয় অর্থাৎ প্রায় বিন্দুর মতো হয়, তাহলে এইরকম আলোক উৎসকে আমরা বিন্দু আলোক উৎস বলতে পারি। যেমন কোনো কার্ডবোর্ডে পিন দিয়ে একটি ক্ষুদ্র ছিদ্র করে সেই ছিদ্র দিয়ে টর্চের আলো ফেললে তবে ওই ছিদ্র দিয়ে আলো নির্গত হলে তাকে বিন্দু আলোক উৎস হিসাবে ধরা যেতে পারে। তাহলে বিন্দু আলোক উৎস আমরা কিভাবে সৃষ্টি করতে পারি? কোনো একটি কার্ডবোর্ডে যদি আমরা একটি পিনের সাহায্যে সূক্ষ্ম ছিদ্র করি এবং সেই ছিদ্র দিয়ে যদি টর্চের আলো ফেলি তাহলে সেই ছিদ্র দিয়ে টর্চের আলো নির্গত হবে। এক্ষেত্রে আমরা এটিকে একটি বিন্দু আলোক
উৎস হিসাবে ধরে নিতে পারি। বিস্তৃত আলোক উৎস লার্জ লাইট সোর্স। তাহলে বিস্তৃত আলোক উৎস কি? বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে। তাহলে আলোক উৎস যদি বিন্দু আলোক উৎসের থেকে বড় হয় তাহলে সেই উৎসকে আমরা বিস্তৃত আলোক উৎস বলবো। বিন্দু আলোক উৎসের চেয়ে আকারে বড় আলোক উৎসকে বিস্তৃত আলোক উৎস বলে, যেমন টর্চ, সূর্য, বৈদ্যুতিক বাতি ইত্যাদি। তাহলে এইগুলোকে আমরা বলবো বিস্তৃত আলোক উৎস, কেননা এরা বিন্দু আলোক উৎসের চেয়েও বড়। বিস্তৃত আলোক উৎসকে অনেকগুলি বিন্দু আলোক উৎসের সমষ্টি ধরা যেতে পারে। এই যে বিস্তৃত আলোক উৎসের কথা আমরা আলোচনা করলাম, এই বিস্তৃত আলোক উৎসটিকে আমরা অনেকগুলি বিন্দু আলোক উৎসের সমষ্টি হিসাবে ধরে নিতে পারি। আলোকীয় মাধ্যম অপটিক্যাল মিডিয়াম। এরপরে আসবো আলোকীয় মাধ্যম কি, হোয়াট ইজ অপটিক্যাল মিডিয়াম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে তাদের আলোকীয় মাধ্যম বলে। তাহলে যে সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে আলো চলাচল করে তাদের আলোকীয় মাধ্যম বলা হবে, যেমন বায়ু, জল, কাঁচ ইত্যাদি। বায়ুর মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, জলের মধ্য দিয়েও আলো চলাচল করতে পারে, বা কাঁচের মধ্য দিয়েও আলো চলাচল করতে পারে। তাহলে বায়ু, জল, কাঁচ এইগুলোকে আমরা বলবো আলোকীয় মাধ্যম, অপটিক্যাল মিডিয়াম। আলোকীয় মাধ্যমের প্রকারভেদ। এই যে আলোকীয় মাধ্যম আমরা আলোচনা করলাম, এই আলোকীয় মাধ্যমের প্রকারভেদ করা হবে টাইপস অফ অপটিক্যাল মিডিয়াম। আলোকীয় মাধ্যমকে আমরা তিনটি ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1 স্বচ্ছ মাধ্যম, নাম্বার 2 অস্বচ্ছ মাধ্যম এবং নাম্বার 3 ঈষৎ স্বচ্ছ মাধ্যম। তাহলে আলোকীয় মাধ্যমকে আমরা তিনটি ভাগে ভাগ করব, স্বচ্ছ মাধ্যম, অস্বচ্ছ মাধ্যম এবং ঈষৎ স্বচ্ছ মাধ্যম। স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে। তাহলে যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলে, যেমন বায়ু, জল, কাঁচ। তাহলে বায়ু, জল, কাঁচ এগুলোর মধ্য দিয়ে আলো খুব সহজে চলাচল করতে পারে, তাহলে এই বায়ু, জল, কাঁচকে আমরা স্বচ্ছ মাধ্যম বলবো। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে চলাচল করে সেটি হচ্ছে স্বচ্ছ মাধ্যম। অস্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো মোটেই চলাচল করতে পারে না তাকে অস্বচ্ছ মাধ্যম বলে। তাহলে যে সমস্ত মাধ্যমের মধ্য দিয়ে আলো মোটেই যাতায়াত করতে পারে না, চলাচল করতে পারে না, তাকে আমরা অস্বচ্ছ মাধ্যম বলবো। যেমন ইট, কাঠ, পাথর ইত্যাদি, এগুলোর মধ্য দিয়ে আলো একদমই চলাচল করতে পারে না, তাহলে এইগুলোকে আমরা বলবো অস্বচ্ছ মাধ্যম। অর্থাৎ অস্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো মোটেই চলাচল করতে পারে না। ঈষৎ স্বচ্ছ মাধ্যম। ঈষৎ স্বচ্ছ মাধ্যম কি? যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। তাহলে একটি হলো স্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো খুব সহজে চলাচল করতে পারে। তারপরে পড়েছে অস্বচ্ছ মাধ্যম, যে মাধ্যমের মধ্য দিয়ে আলো একদমই চলাচল করতে পারে না। আর এরপরে আসছে ঈষৎ স্বচ্ছ মাধ্যম। অর্থাৎ ঈষৎ স্বচ্ছ মাধ্যম হচ্ছে স্বচ্ছ মাধ্যম এবং অস্বচ্ছ মাধ্যমের মাঝামাঝি একটা মাধ্যম। যে মাধ্যমের মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে তাকে ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলে। অর্থাৎ ঈষৎ স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে আলো সহজে কিন্তু চলাচল করতে পারে না, বা আলো একদমই চলাচল করতে পারে না এটাও না, তাহলে এর মধ্য দিয়ে আলো আংশিকভাবে চলাচল করতে পারে, সেটিকে আমরা বলবো ঈষৎ স্বচ্ছ মাধ্যম। যেমন ঘষা কাঁচ, তেল, কাগজ ইত্যাদি। আমরা ঘষা কাঁচ দিয়ে যদি দেখি তাহলে দেখতে পাবো এর মধ্যে দিয়ে আলো চলাচল করছে কিন্তু আংশিকভাবে চলাচল করছে। তেল কাগজের মধ্য দিয়েও আলো আংশিকভাবে চলাচল করতে পারে। অর্থাৎ ঘষা কাঁচের মধ্য দিয়ে যদি আমরা কোনো বস্তুকে দেখি সেই বস্তুটিকে আমরা অস্পষ্ট দেখি, অর্থাৎ এর মধ্য দিয়ে আলো খুব কম পরিমাণে, আংশিক পরিমাণে যাতায়াত করতে পারে। তেল কাগজের ক্ষেত্রেও একই ব্যাপার ঘটে, এখান দিয়েও আলো আংশিকভাবে চলাচল করতে পারে। তাহলে ঘষা কাঁচ, তেল কাগজ ইত্যাদিকে আমরা ঈষৎ স্বচ্ছ মাধ্যম বলতে পারি। মাধ্যম থাকলে আলো মাধ্যমের মধ্য দিয়ে চলাচল করতে পারে, এটা আমরা পড়লাম
স্বচ্ছ মাধ্যম বা ঈষৎ স্বচ্ছ মাধ্যম যদি থাকে তার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে। আবার শূন্য মাধ্যমের মধ্য দিয়েও আলো চলাচল করতে পারে। মাধ্যম থাকলেও তার মধ্য দিয়ে আলো চলাচল করতে পারে, অবশ্যই মাধ্যমটিকে আলোকীয় মাধ্যম হতে হবে। আবার যেখানে মাধ্যম নেই, অর্থাৎ শূন্য মাধ্যম যেটাকে আমরা বলি, তাহলে সেই শূন্য মাধ্যমের মধ্য দিয়েও আলো চলাচল করতে পারে। অর্থাৎ আলো মাধ্যম ছাড়াও এক স্থান থেকে অন্য স্থানে যেতে সক্ষম। তাহলে আলো যেমন মাধ্যমের মধ্য দিয়ে যায়, আবার আলো শূন্য মাধ্যমের মধ্য দিয়েও এক স্থান থেকে অন্য স্থানে যেতে পারে। আলোর প্রকৃতি: আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং একটি তির্যক তরঙ্গ। আলোর প্রকৃতি হলো আলো এক প্রকার তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এটি একটি তির্যক তরঙ্গ। তাহলে আলো তরঙ্গের আকারে এক স্থান থেকে অন্য স্থানে ছড়িয়ে পড়ে। এই তরঙ্গটি হলো একটি তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এবং এটি একটি তির্যক তরঙ্গ। শক্তি অদৃশ্য। আমরা জানি শক্তিকে আমরা দেখতে পাই না, যেমন আলোক শক্তি, যেমন চুম্বক শক্তি, যেমন তাপ শক্তি, এগুলোকে আমরা কোনো শক্তিকেই আমরা দেখতে পাই না। তাহলে আলো যেহেতু একটা শক্তি, তাহলে আলোকেও আমরা দেখতে পাই না, আলো অদৃশ্য। শক্তি অদৃশ্য, তাই আলোক শক্তি বলে আলোকে আমরা দেখতে পাই না। আলো এক প্রকার শক্তি, তাই আলোকেও আমরা দেখতে পাই না, অর্থাৎ আলো এক প্রকার শক্তি। আজকে এই পর্যন্তই। আমার ক্লাসটা শোনার জন্যে সকলকে ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। অবশেষে আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাসটা আমি শেষ করছি। নমস্কার।